আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অনেকদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে মধ্যপ্রাচ্যের যে গাজা ভূখণ্ড, সেই গাজা ভূখণ্ড নিয়ে তার পরিকল্পনার কথা তিনি বলেছিলেন। সেখানে তিনি একটা সংঘ বা একটা বড় পিস গঠন করার কথা বলেছিলেন। সেই বড় পিস গঠনের জন্য তিনি একটা অ্যামাউন্ট ধার্য করেছিলেন এবং ওই অ্যামাউন্ট দিয়ে যেই আগ্রহী সদস্য দেশগুলো সেখানে অংশগ্রহণ করতে পারবে বা সদস্য হতে পারবে, এরকম কথা বলেছিলেন। ট্রাম্পের এই ঘোষণার পরে আমরা দেখেছিলাম যে প্রায় ৩৬টা দেশ সেখানে অংশগ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। এখন এই বিষয়টাই আমরা আলোচনা করব যে বোর্ড অফ পিস কি কেন গঠন করা হয়েছে, এই বিষয়টা আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। আপনারা জানেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একজন আনপ্রেডিক্টেবল ব্যক্তি। তিনি কখন কি করেন কি করবেন এই বিষয়টা আসলে আগাম কোনো ধারণা নেওয়া যায় না। অনেক সময় তিনি মুখে যেটা বলেন কাজে সেটা করেন না, তিনি যেটা কাজে করেন সেটা তিনি মুখে বলেন না, এরকম কথা তিনি করে থাকেন। এখন এই সমস্ত কাজ তার কর্মকাণ্ডের বৈশিষ্ট্যের ভিতরে অন্যতম। আপনারা দেখেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নেওয়া হয়েছে, এইভাবে নিয়ে যাওয়া হবে বা এইভাবে তুলে নেওয়া হবে, এটা কি কল্পনাও করতে পারেনি। বর্তমান এই যে ২১ শতকের আপনার এই বিষয়টা আসলে কেউ চিন্তাও করতে পারেনি যে মার্কিন প্রেসিডেন্ট এরকম কাজ করবেন। আপনি দেখেন যে গাজা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা করতেছে, এটাও আসলে অনেকে ভাবতেনি। অনেকে মনে করছে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেটা হয়তো বা কথার কথা হিসাবে বলতে পারেন। তিনি যেহেতু ব্যবসায়িক মানুষ, তার ব্যবসায়িক বিষয়ে সুউচ্চ চিন্তাভাবনা থাকতে পারে, এই বিষয়টা অনেকে ভাবছেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে বা সবার সেই মতামতকে এখানে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডোনাল্ড ট্রাম্প ঠিকই বড় পিস গঠন করলো। আর তার সেই বড় পিস গঠিত হয়েছে সুইজারল্যান্ডের দাভোসে ৫৮তম বিশ্ব যে অর্থনৈতিক সম্মেলন, সেই সম্মেলনে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে অভিনন্দন জানিয়েছে। কিন্তু জাতিসংঘের যে স্থায়ী ৫টা দেশ, তারা কিন্তু এই বিষয়ে কোনো যে তাদের এখানে তাদের ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। তারা এখানে কেউ মানে ৫টা দেশ, বিশেষ করে স্থায়ী ৫টা দেশের ভিতরে ৪টা দেশ তারা এখানে অংশগ্রহণ করেনি এখনও। তার ভিতরে ফ্রান্স সরাসরি জানিয়ে দিয়েছেন তারা এখানে অংশগ্রহণ করবে না। তারপরে রাশিয়া জানিয়ে দিয়েছে রাশিয়া এই বড় পিসের বিষয়ে তারা পর্যবেক্ষণ করতেছে। তারপরে চীন এ বিষয়ে মন্তব্য করে বলেছে যে মানে চীন এ বিষয়ে এখনও কোনো মন্তব্যই করেনি। আর যুক্তরাজ্য তারা দেখতেছে, তারাও এটা পর্যবেক্ষণ করতেছে, তারা সম্ভবত করবে না, এরকমই ইঙ্গিত তারা দিয়েছে। এখন যেটা হোক, ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছিলাম যে তিনি একজন আনপ্রেডিক্টেবল ব্যক্তি, তাই আসলে তিনি কখন কি করে ফেলেন বলা যায় না। আর যারা এখানে অংশগ্রহণ করবে না, হঠাৎ করে বলা হবে যে ডোনাল্ড ট্রাম্প বলবে যে যারা এখানে অংশগ্রহণ করবে না তাদের উপরে আমি ১২০%, ১৫০%, ২০০% শুল্ক বাড়ায় দেবো। তখন বাধ্য হয়ে অনেক দেশ এই যে বড় পিস অংশগ্রহণ করতে বাধ্য হবে হয়তোবা। তবে দর্শক, এখানে সবচেয়ে বড় একটা অবাক করা বিষয়, এই বড় পিস যেখানে এই যে গাজা শান্তি পরিকল্পনার কথা বলা হয়েছে, সেই গাজা শান্তি পরিকল্পনায় আমরা দেখলাম যে মুসলিম বিশ্বের অনেক দেশ সেখানে রয়েছে। আপনি দেখেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, কাতার, এই সমস্ত দেশগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে আপনার লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা রয়েছে, ইউরোপের অনেক দেশ রয়েছে, বিশেষ করে হাঙ্গেরি, তারপরে সে আরও অন্যান্য দেশ রয়েছে। মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশ তুরস্ক, তাও এই বড় পিসে রয়েছে। আপনি দেখেন আমাদের যে প্রতিবেশী বা আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, তারাও এখন বড় পিসে অংশগ্রহণ করেছে। দর্শক, বাংলাদেশের পক্ষ থেকেও বড় পিসে অংশগ্রহণের কথা বলা হয়েছিল। দর্শক, একটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশের মানুষ যে গাজাতে যখন এই যে ইসরায়েলি আগ্রাসন শুরু হয়েছিল, সে আগ্রাসনের বিরুদ্ধে অনেক মিছিল, অনেক মিটিং, অনেক কিছু করেছিল। তাতে লাভ কী হয়েছে? আমরা হয়তো বাংলাদেশে বসে কি কোক বর্জন করেছি, মজু খেয়ে ৳১ করে ফিলিস্তিনকে দান করতে চেয়েছি, এটা ছাড়া আমরা কিছু করতে পারিনি। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সরকার এই বড় পিসে অংশগ্রহণ করতে চেয়েছে, কিন্তু বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিনা এই বিষয়ে আমরা জানি না। তারপরেও আমাদের বাংলাদেশ এই বড় পিসে অংশগ্রহণ করতে
চেয়েছে। এখন যে আমরা ইসরায়েলের সমালোচনা করেছি, আমরা মুজু খেয়ে ১ টাকা করে ফিলিস্তিনকে দান করতে চেয়েছি, আমরা কুক বর্জন করেছি, সেই ইসরায়েলও কিন্তু এই বড় পিসের সদস্য। দর্শক, এই যে ১ বিলিয়ন করে এখানে দিতে হবে, বড় পিসের সদস্য হলে $1 বিলিয়ন করে প্রতিটা সদস্য রাষ্ট্রকে দিতে হবে, সেটা ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সমালোচনার মুখে সেটা বলেছে আগামী ৩ বছর পরে দিতে হবে সেই টাকাটা। এখন এই টাকাটা ওই যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলা হয়েছে আনপ্রেডিক্টেবল ব্যক্তিত্ব, তিনি হঠাৎ করে ৬ মাস পরে বা ১ বছর পরে তিনি বললেন যে না, ওই টাকাটা এখন ১ বছরের ভিতরে দিতে হবে, কেননা সেখানে আমার কার্যক্রম পরিচালনা করতে হবে, শুরু করতে হবে। তখন বিশ্বের দেশগুলো বলবে, ভাই তুমি তো বলছিলা যে ৩ বছর পরে দিলে হবে ১ বিলিয়ন যেই মার্কিন ডলার, এই ১ বিলিয়ন মার্কিন ডলার আমি ৩ বছর পরে দিব, আমি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি, এখন আমি দিতে পারবো না। তখন ডোনাল্ড ট্রাম্পকে ফাজলামি করো মিয়া, ফাজলামি চলবে না, তুমি এখন দিতে হবে টাকা, এখন দাও। তখন সদস্য দেশকে, ভাই আমি তো দিতে পারতেছি না, আমার সেই সামর্থ্য নাই। তবু তাহলে তোমার যে আমেরিকাতে তোমার যেই অর্থ রাখা আছে, আমেরিকাতে তোমার যে সমস্ত অর্থ গচ্ছিত রাখা আছে, ওই অর্থ থেকে আমি কেটে নিব বলবে। ওই জন্য বললাম আনপ্রেডিক্টেবল ব্যক্তি, যা ইচ্ছা তাই করতে পারে, আন্তর্জাতিক কোনো কূটনীতি কোনো কিছুর দ্বারে না। আর এটা তো ডোনাল্ড ট্রাম্প নিজেই বলছে যে তাকে বর্তমান বিশ্ব থামাইতে পারবে না। যে বিষয়টা যদিও গ্রিনল্যান্ড ইস্যুতে বলছে যে আমাকে কেউ থামাইতে পারবে না, যদি আমার নৈতিক মানে কোনো আইন আমাকে থামাইতে পারবে না, যদি আমার নৈতিকভাবে আমি যদি না থামি, মানে একমাত্র তার নিজের মোরালিটি তাকে থামাইতে পারে, এরকম কথা তিনি তো বলেছেন। এখন যেই বোর্ড অফ পিস গঠিত হয়েছে, এই বোর্ড অফ পিসের অধীনে গাজাতে আসলে কতটুকু শান্তি আসবে সেটা প্রশ্নবিদ্ধ। কেননা এখানে অনেকেই বা আন্তর্জাতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা যেই কথাটাই বলতে চেষ্টা করেন যে আসলে এই বোর্ড অফ পিসের অধীনে মূলত গাজা ভূখণ্ডকে পশ্চিম তীরের মতো করে ফেলা হবে। যে পশ্চিম তীরে আপনারা অনেকেই জানেন যে একটা বাড়ি থেকে মানে প্রতিবেশীর বাড়িতেও যদি যাইতে চায় যে পশ্চিম তীরের যেই ফিলিস্তিনিরা, তাহলে ইসরায়েলি চেকপোস্ট পার হয়ে কিন্তু যেতে হয়। অর্থাৎ আপনি আপনার প্রতিবেশীর ঘরে যাবেন একটু ঘুরতে বা একটা কিছু আনতে বা একটু কথা বলতে বা বেড়াইতে, হ্যাঁ, কিন্তু সেখানে আপনি বাংলাদেশে আমরা যেমন অন্যান্য দেশে স্বাধীন দেশে যেরকম আমরা মানে স্বাধীনভাবে চলাফেরা করি, আমরা যখন যেখানে ইচ্ছা যেতে পারি, কিন্তু ওইখানে পশ্চিম তীরে এরকম যাওয়া যায় না। সেখানে ইসরায়েলের যে ব্রেকেট আছে বা চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট পার হয়ে তারপর যেতে হয়। এই জন্য অনেক এগুলো আপনি একটু নেটে সার্চ দিলে অনেক কিছু পাবেন। যেন অনেক কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া, অনেক বড় বড় উঁচু উঁচু দেয়াল করা, মানে একটা বাড়িকে এইভাবে ঘেরাও করে রাখা। তারপরে সেখান দিয়ে যাইতে হলে আপনার পথ হচ্ছে খাসার মতো, আপনার যেটা হচ্ছে কী বলে যে আমাদের চিড়িয়াখানায় গেলে দেখবেন যে বাঘ বা সিংহ যেভাবে খাসার ভিতরে আটকে রাখা হয়েছে, এই খাসার ভিতরে দরজা মানে এরকম বড় একটা দরজা আছে, হ্যাঁ, তদ্রুপ পশ্চিম তীরে এরকম। এখন গাজা ভূখণ্ডকে ওইভাবে করা হবে যেটা ইসরায়েলের স্বার্থ রক্ষা করবে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু ব্যবসায়িক ব্যক্তি, তিনি এখন সেখান থেকে ব্যবসা করবেন, লাভবান হবেন। এই জন্য তিনি এই যে সদস্য দেশগুলোর থেকে $1 বিলিয়ন করে তিনি নিচ্ছেন। এই টাকাটা তিনি সেখানে বড় বড় রিসোর্স করবেন, বড় বড় আপনার অট্টালিকা করবেন, যে অট্টালিকাগুলো গাজাবাসীর কোনো কাজে আসবে না, গাজাবাসীর কোনো উপকার হবে না। এটা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে উচ্চাভিলাষী পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসেবে এগুলো তারা রিসোর্স হিসাবে ভাড়া দিবেন বা সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলবেন ইত্যাদি ইত্যাদি। এখন এই পর্যটন কেন্দ্র করতে গিয়ে দেখা যাবে যে গাজাবাসীর যারা রয়েছে, সাধারণ যে গাজাবাসী, তাদেরকে আজকে বলবে যে এই অঞ্চলের আপনারা যেই 20,000 জনসংখ্যা আছেন, এই 20,000 জনসংখ্যা আপনারা অন্যত্র সরে যান। এখানে একটা বড় ভবন হবে, আপনাদেরকে পরবর্তীতে এখানে পুনর্বাসন করা হবে। ওই লোকগুলো সেখান থেকে সরে গেল, অন্য জায়গায় গিয়া তাবু গাইরা থাকলো। থাকার পরে এখানের বিল্ডিং হয়ে গেলে বড় অট্টালিকা তৈরি করা হলে ওই জনসংখ্যা যারা আছে তাদেরকে এখানে আনা হবে না, তাদেরকে সেখান থেকে বলা হবে যে আপনারা অমুক জায়গায় চলে যান, সেখানে গেলে এখানে বড় একটা ভবন হবে, আপনাদেরকে আবার নিয়ে আসা হবে এখানে। এরকম করতে 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 গাজাবাসীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে করতে গাজাবাসীদের অবস্থান নাজুক করে তোলা হবে।
আর এইভাবে আস্তে আস্তে এই গাজাবাসীদেরকে আপনার যাযাবর কোয়ালিটিতে মানে যাযাবর হিসেবে ঘোষণা করা হবে, তখন তাদেরকে যেন তারা এখানকার স্থায়ী কোনো অধিবাসী না, তারা এখানকার কোনো জনগণ না, এইভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলে আমি মনে করি। এখন এই বিষয়টা যেন আমরা সাধারণ মানুষ বা আন্তর্জাতিক যারা বিশ্লেষক যারা জানেন তারা জানেন, তারা বলেন, কিন্তু সৌদি আরব বলেন বা সংযুক্ত আরব আমিরাত বলেন বা তুরস্ক বলেন, এরা কি জানে না? হ্যাঁ জানে, এরা অবশ্যই জানে। তাহলে এরা কেন এখানে যোগদান করছে আপনার প্রশ্ন হইতে পারে। তাহলে এরা মানে তুরস্ক, সৌদি আরব বা আরব আমিরাত এরা কেন এখানে যোগদান করলো? হ্যাঁ, এরা এই জন্য করেছে, যেটা আমরা স্বাভাবিকভাবে মনে করি যে এই সমস্ত দেশগুলা ওই যে ট্রাম্পের যে আনপ্রেডিক্টেবল ব্যক্তি, তিনি কখন কি করে ফেলেন এটা বলা যায় না। এরা এই যে সৌদি আরব বলেন, তুরস্ক বলেন বা কাতার বলেন, মিশর বলেন, এই সমস্ত দেশগুলোতে ট্রাম্প এরা যদি অংশগ্রহণ না করে, তখন বলবে যে তোমাদের উপরে আমি ওই দিন শুল্ক বাড়াইয়া দিব, তোমাদের উপরে আমি এটা রপ্তানি করবো না, আমি তোমাদের কাছ থেকে এটা বিক্রি করবো না, তোমাদেরকে আমি যে সামরিক নিরাপত্তা দেব না। এই কারণে এই ভয়ে এই সমস্ত দেশগুলো এখানে অংশগ্রহণ করেছে। আর নচেত আপনি দেখেন যে ইসরায়েলও এই বড় পিসের সদস্য। ইসরায়েল যেখানে মানুষ মারল, একটা ঘটনা এখানে বলি, আপনারা জানেন এই যে সুইজারল্যান্ডের যে দাভোসে এই যে 58তম যেই অর্থনৈতিক সম্মেলন হলো, এই অর্থনৈতিক সম্মেলনে কিন্তু আপনার চিঠি পেয়েছিল, অংশগ্রহণ করার জন্য চিঠি পেয়েছিল কিন্তু ইরান। এখন ইরানে যেহেতু সাম্প্রতিক সময়ে যেই বিক্ষোভ বা সেখানে মানুষের এই ইরান সরকার যে বিক্ষোভ দমন করছে, সেই দমনের কারণে ইরানের হাতে নাকি রক্ত লাগা আছে, তাই ইরানকে তারা সেখানে অংশগ্রহণ করতে না বলছে, অর্থাৎ ইরানের যে দাওয়াত দিয়েছে বা যে চিঠি দিয়েছে সেই চিঠি তারা প্রত্যাহার করে নিয়েছে। আপনি দেখেন গাজা ভূখণ্ডে ইসরায়েল কি মানুষ হত্যা করেনি? অনেকে তো বলে লক্ষ্য, হাজার হাজার মানুষ মারছে। সেই ইসরায়েল কিন্তু সেখানে এই এই দাভোসের যে অর্থনৈতিক সম্মেলন, সেখানে কিন্তু ইসরায়েল ছিল, আপনি চিন্তা করতে পারেন। কিন্তু ইরানকে তারা সেখানে যেতে নিষেধ করেছে। তার মানে কি এটা পরিকল্পিত, সব কিছু সাজানো। হয়তো ভিডিওটা আমরা এখানে করছি, ভিডিওটা হয়তো রেস্ট্রিকশন দিয়ে দেবে, হয়তো বা তারা ভিডিওটা ডিলিট করবে বা এখানে একটা ইস্যু দেখাইবে। যেটাই হোক, তারপর বাস্তবতা কিন্তু বলতে হবে, সঠিক কথা বলতে হবে, চ্যানেল যায় যাক। এখন এই যে আমার অনেক ভিডিও এরকম তারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, চ্যানেলটা এই জন্য অনেক যে গ্রো হওয়ার কথা সেভাবে হচ্ছে না। যাই হোক, আশা করি আপনার পাশে থাকবেন, দেখবেন, আলোচনাগুলো পছন্দ হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমরা আসলে চাচ্ছি যে এই বড় পিস কী কাজ করবে, এই বিষয়টার দিকে তীক্ষ্ণ যে দৃষ্টি সেটা আমরা রাখছি। আশা করি তারপর বড় পিস গাজাবাসীর, অসহায় গাজাবাসীর কল্যাণে কাজে আসবে, এটি আশা রাখি। এছাড়া আমরা আসলে কি করতে পারি, যেখানে আমাদের বাংলাদেশ সরকার এই বড় পিসের সদস্য হতে চাচ্ছে, বাংলাদেশের যে নীতিগত সিদ্ধান্ত বা নীতি থাকে, সেই নীতিতে বাংলাদেশ সবসময় এই যে ইসরায়েলের বিপক্ষে বা ইসরায়েলকে স্বীকৃতি না দিয়ে গাজাবাসীর পক্ষে থাকে। আর সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে সে বড় পিসের সদস্য হতে বাংলাদেশ আবেদন করেছে, যদিও বাংলাদেশে সে আবেদন হয়তো বা নাকচ করে দেওয়া হতে পারে। এই সব অবস্থা, আশা করি বড় পিসে গাজাবাসীর ভালো হোক, কল্যাণ হোক, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনএস হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।